হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর রায়ান মার্টিনের এমসিকিউ কোয়েশ্চেন সলভ করছিলাম। কারেন্ট ইলেকট্রিসিটির যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করছিলাম এবং আমরা 7 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত করেছি। তো আজকে আমরা 8 নম্বর কোয়েশ্চেন থেকে দেখব। ওকে, সো কী কী আছে দেখা যাক। 8 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে এন সংখ্যক একই প্রকার রোধক, মানে তুমি রেজিস্টার নিয়েছো, রেজিস্টারের প্রত্যেকের রেজিস্ট্যান্স তোমার কিন্তু মানে সেম টাইপের। ওকে, যাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্স বলেছে আর বলছে যদি শ্রেণীবদ্ধভাবে মানে শ্রেণীবদ্ধ সিরিজ যুক্ত করা হয় তবে এদের তুল্যমান রোধ হয় এক্স ওহম। ফাইন, এদেরকে সমান্তরাল যুক্ত করলে পরে বলছে ওয়াই ওহম হয়, তাহলে আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কী? একদম সিম্পল কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। সো কোয়েশ্চেন নাম্বার 8। ফাইন, তাহলে প্রথমে আমরা কি কাজ করি যে প্রথমে সিরিজটাকে ক্যান্সেল করি। ঠিক আছে, আমি যদি সিরিজটাকে ক্যান্সেল করি তাহলে কী হবে? দেখো, তাহলে রেজিস্ট্যান্স এরকম রয়েছে, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, প্রত্যেকে রেজিস্ট্যান্স বলেছে আর। ঠিক আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি হবে? এখানে কোশ্চেনে বলে দিয়েছি যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে সেটা বলে দিয়েছে এক্স। এবার ফর্মুলা অনুসারে কি হবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু জাস্ট সিম্পল যোগ হবে, যেহেতু সিরিজ কম্বিনেশন রয়েছে, সুতরাং আর প্লাস আর প্লাস আর 3R হবে। বুঝতে পারলে? তাহলে এটা ইকুয়াল টু 3R। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো এক্স ওহম বলেছে, তাহলে 3R ইকুয়াল টু এক্স ওহম বলতে পারি আমরা। সুতরাং এক্স ইকুয়াল টু 3R, এটাকে একটা নাম দিলাম। সিমিলারলি আমি যদি প্যারালাল কম্বিনেশনের কথা ভাবি, প্যারালালের কথা যদি দেখি আমি, তাহলে কি হবে? প্যারালাল মানে এরকম, তাই তো? প্যারালাল মানে সবার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে, বাট কারেন্ট কিন্তু ডিফারেন্ট ফ্লো করবে। আর সিরিজের ক্ষেত্রে কি সবার মানে কি বললাম এখানটায়, প্যারালালের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে, কারেন্ট সেম যাবে। ঠিক আছে, আর সিরিজের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট হবে আর কারেন্ট হচ্ছে তোমার সেম যাবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে থাকে সেটা কত হয় বাবা? সেটা হয়, আচ্ছা তিনটে আছে তো, তাহলে এরকমভাবে করি। সো 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r। সুতরাং 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 3/r হবে। আর you can write r equivalent equal to r/3. So according to our question, r equivalent তোমাকে বলে দিয়েছে ফর প্যারালাল কম্বিনেশন, সেটা কত বলেছে? y বলে দিয়েছে। তাহলে এখানে তুমি ইজিলি লিখতেই পারো যে y ইকুয়াল টু r/3, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো তুমি কি করতে পারো। আচ্ছা, কি জানতে চেয়েছি দেখি, রেশিও ফেশিও কিছু বলেনি নিশ্চয়ই। আচ্ছা, তিনজনের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে তিনজনের মধ্যে কি করে সম্পর্ক দেখা যায়? দেখো, একটা কাজ করা যেতে পারে কি, প্রোডাক্ট করে দিই, দুজনকে প্রোডাক্ট করে দিই। ঠিক আছে, সুতরাং 1 মাল্টিপ্লাই 2, তাহলে 1 আর 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয়? দেখো বাবা, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, এক্সের মান কত ছিল? 3R, ওয়াইয়ের মান কত? r/3। তাহলে 3 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু তুমি কী বলবে? আন্ডার রুট এক্স ওয়াই। বুঝতে পারলে? তাহলে এটাই তোমার আনসার হবে। একদম সিম্পল কোয়েশ্চেন, তাহলে অপশান এ তোমার কারেক্ট আনসার হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, বলছে কোনো তড়িৎ বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট, তাহলে ই হচ্ছে তোমার কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, দুটি
তড়িৎ কোষকে, আচ্ছা দুটি তোমার মানে দুটো ব্যাটারি রয়েছে, সেই দুটো ব্যাটারির যে ইলেকট্রোমোটিভ ফোর্স দুজনেরই করে বলছে শ্রেণী সমবায়ে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। বলছে কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 ও R2, যে প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব প্রভেদ শূন্য হয়, ওকে, তবে আর এবং R1 ও R2 এর মধ্যে সম্পর্ক কত হবে। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে, প্রথমে তোমাকে বলেছে দুটো মানে ব্যাটারি রয়েছে, মানে ব্যাটারিকে শ্রেণীর সমবায়ে যুক্ত করেছে, তার সাথে তুমি একটা রেজিস্ট্যান্স মানে এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, মানে এই তিনটাকে তুমি সিরিজ কম্বিনেশনে তুমি কানেক্ট করেছো, ফাইন। এবার বলছে যে দুটো তুমি ব্যাটারি কনসিডার করেছো বা সেল কনসিডার করেছো, সেল দুটোর যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স একটা R1 একটা R2, ফাইন। বলছে প্রবাহ চলাকালীন যখন কারেন্ট ফ্লো করছে তখন বলছে প্রথম সেলটার বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা 0, তাহলে পরে ক্যাপিটাল আর স্মল R1 R2 এর মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, ছবিটা আঁকো। কোশ্চেন নাম্বার 9, এইরকম একটা তোমার ব্যাটারি রয়েছে এবং এইখানে তুমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স যুক্ত করেছো, ফাইন। তাহলে এই যে ব্যাটারি দিয়েছো তুমি, ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স R1 R2, আর এর রেজিস্ট্যান্স তোমার ক্যাপিটাল আর, অসুবিধা নেই। তাহলে এটা হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি তাহলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে একটা পয়েন্টে হায়ার পোটেনশিয়াল পড়ছে, একটা পয়েন্টে লোয়ার পোটেনশিয়াল পড়ছে, এটাই হওয়া দরকার, মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাচ্ছ। এটা এ পয়েন্ট নাম দাও, এটা তুমি বি পয়েন্ট নাম দাও, ওকে। আচ্ছা, তাহলে পরে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি। আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কথা দেখি, তিনজনাই দেখো সিরিজে কানেক্ট রয়েছে, সুতরাং R প্লাস R1 প্লাস R2, এটা তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই যে ব্যাটারিটা কারেন্ট পাস করাবে, তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটা কতখানি, সাপোজ আমি কনসিডার করছি I পরিমাণ কারেন্ট ফ্লো করছে, বুঝতে পারলে, দুটো ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে একটা কারেন্ট ফ্লো করবে না, সেই কারেন্টটা কতখানি যাচ্ছে, I পরিমাণ কারেন্ট যাচ্ছে। যদি I পরিমাণ যদি কারেন্ট ফ্লো করে, তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল এই আর ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতখানি ভোল্টেজ ড্রপ করছে সেটা আমরা বের করতে পারি, তাই তো। তাহলে ভি ইকুয়াল টু আই আর বলতে পারি আমরা যে I পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, এক সেকেন্ড, এইখানে যে পুরো সার্কিটটা রয়েছে সবার থ্রো দিয়ে কিন্তু I পরিমাণ কারেন্ট যাচ্ছে, আয়ের মানটা ক্যালকুলেট করা যাবে কি। তাহলে এই যে দুটো ব্যাটারি কানেক্ট হয়ে আছে, এদের যদি আমি সিরিজে কানেক্ট হয়ে আছে দুটো ব্যাটারি, এবং তাদের এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আলাদা, বাট ইলেকট্রোমোটিভ ফোর্সটা সেম, মানে ব্যাটারির হচ্ছে তোমার ভোল্টেজটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বলটা তোমার সেম। আচ্ছা, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আর মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখতে হবে তোমাকে, তবেই তো পুরো সার্কিটটার জন্য হবে, সেটাই তোমার ভি আর হবে, মানে ভি এর অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ পড়বে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম, মানে ভোল্টেজ ড্রপটা সেমই রয়েছে। সো ভি ইকুয়াল টু আই ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে আর প্লাস R1 প্লাস R2 এটা পাবো আমরা, ওকে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আই ইন্টু R1 প্লাস R2। এইবার শুধুমাত্র
না, এইটা তো ভি বললে তো চলবে না, কারণ এই দুজনের অ্যাক্রসে যে মানে এরা দুজনে যে পোটেনশিয়াল ড্রপটা ফেলছে সেটা, তাই না? তাহলে পরে এইখানে দেখো দুটো ব্যাটারি রয়েছে, তাহলে দুটো ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স, একটা E1 একটা E1 বা সরি ইউই, দুজনেরই সেম, তাহলে টোটাল কতখানি হবে? 2E হবে না? তাহলে এইখানটায় আমাকে 2E অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারলে? 2E হয়ে গেল এটা। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্সটা, মানে ব্যাটারি দুটো যদি শ্রেণীতে যুক্ত হয় তাহলে সিম্পল যোগ হয়। তাহলে এইখান থেকে তুমি যেটা বের করতে পারো, কারেন্টটা বের করতে পারো। সুতরাং কারেন্ট আই ইকুয়াল টু 2E ডিভাইডেড বাই আর প্লাস R1 প্লাস R2। এটাকে তুমি 1 নম্বর নাম দাও। এটা একটা কেস গেল, ঠিক আছে। এইবার দেখো তোমাকে কোশ্চেনে বলেছে যে যখন কারেন্ট চলা শুরু হলো তখন বলছে একটা ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্সটা, মানে অ্যাকচুয়ালি ব্যাটারি অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্সটা 0। তাহলে তুমি কি বলবে? ছিল বাবা দুটো, এরকম ছিল দুটো, তার মধ্যে এই যে এই টার্মটা এখন তোমার 0 হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স কি এর মধ্যে 0 হয়ে যাবে, তাহলে এইটা তোমার থাকবে না, এটা তোমার 0 হয়ে যাবে, বুঝতে পারলে? তাই আমি লিখছি না এটাকে, তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম, কারণ ওটার পোটেনশিয়াল ডিফারেন্স যেদের, ওটা নিয়ে কোনো কাজ হবে না। তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে ই ইন্টু R2, হলো ই ইন্টু R2 পড়ে থাকবে। আচ্ছা, আর এর রেজিস্ট্যান্স তোমার আর। তাহলে এবার আমাকে বলো, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি? এখানে তুমি বলবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাবা আর প্লাস R2, ঠিক। তাহলে কতখানি কারেন্ট ফ্লো করছে? তাহলে দেখা যাক কতখানি কারেন্ট ফ্লো করছে। ধরলাম আই, মানে সেম কারেন্ট ফ্লো করুক, কারণ কারেন্ট কিন্তু ফ্লোটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ বলেছে যখন কারেন্ট ফ্লো করা শুরু করে তখনই তার পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হয়ে যায়, বুঝতে পারো? তাহলে কারেন্টটা সেম ফ্লো করছে, সুতরাং কারেন্ট, আচ্ছা এখান থেকে এটা বলি আগে, তাহলে ই ইকুয়াল টু কারেন্ট ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা কত? আর প্লাস R2। তাহলে এখান থেকে তুমি আই ইকুয়াল টু বলতে পারো ই ডিভাইডেড বাই আর প্লাস R2। এটাকে তুমি 2 নম্বর নাম দাও। এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দেখো, বাঁ দিকটা সেম, মানে আইটা সেম। তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 আমরা কি লিখতে পারি বলো? 2E ডিভাইডেড বাই আর প্লাস R1 প্লাস R2 ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস R2। তাহলে এখানে তোমার ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 2R প্লাস 2R2 ইকুয়াল টু আর প্লাস R1 প্লাস R2, ঠিক লিখলাম। এবার বাদিক ডান দিক করে নাও, তাহলে পরে তোমার আনসার চলে আসবে। তাহলে এই আর ক্যাপিটাল আরটা বাদিকে আসলে পরে একটা আর হয়ে যাবে এখানে, আর এখানে দুটো রয়েছে, একটা আসলে পরে R2 হবে, এখানে R1 থাকবে, সুতরাং ক্যাপিটাল আর ইকুয়াল টু R1 মাইনাস R2, এটাই তোমার আনসার হবে, বুঝতে পারলে? কিছুই নেই, একদম সিম্পল জিনিস, একটু বুঝতে হবে। 10 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, বলছে একটি তারের রোধ ক্যাপিটাল আর একে টেনে মূল দৈর্ঘ্যের n গুণ করা হলো, মানে একটা তার রয়েছে, তাকে তুমি টান দিয়ে তুমি তার n গুণ করেছো। প্রথমে তার সাপোজ তার লেন্থ ছিল L, মানে এরকম একটা তার ছিল, ওকে, যার লেন্থ ছিল L, এটাকে তুমি টান দিয়ে তুমি কি করেছো? n টাইমস করে দিয়েছো, টেনে n গুণ করা হলো, তাহলে এখন লেন্থ হয়ে গেছে n ইন্টু L, বুঝতে পারলে? বলছে তারের নতুন রোধ কত হবে? তাহলে ইনিশিয়ালি প্রথম রোধ ছিল যে আর, এখন রোধ ধরলাম আর পাই, তাহলে সেটা কত হবে সেটা আমরা এখন বের করবো, একদম সিম্পল জিনিস। সো 10 নম্বর কোশ্চেন নাম্বার 10। তাহলে কি বললাম, প্রথমে একটা এরকম তার ছিল, ওকে, এই তারটার লেন্থ ছিল সাপোজ L, রেজিস্ট্যান্স ছিল R। তাহলে আমরা একটা সূত্র জানি যে রেজিস্ট্যান্সে আর ইজিক্যাল টু রো ইন্টু L বাই এ, এটা আমরা জানি, ঠিক আছে, এটা কাজে লাগবে আমাদের। এবার আমরা কি করেছি, এই তারটাকে টান দিয়েছি,
টান দিয়ে দেখো এরকম সরু করে ফেলেছে, কারণ টান দিলে পরে সরু হবে এবং এরকম লম্বা হয়ে গেছে। এখন তার লেন্থ কতখানি বলছে এল প্রাইম ইকুয়াল টু এন ইন্টু এল অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন। বলছে এবার রেজিস্ট্যান্স কতখানি সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো তারটার কিন্তু ভলিউমের কিন্তু হেরফের হবে না। হ্যাঁ দৈর্ঘ্য বেড়ে গেছে, ক্ষেত্রফল কমে গেছে, ফাইন, কিন্তু ভলিউম তো রিমেন আনচেঞ্জ থাকবে। এখানে তো আমি বাদ কিছু দিয়ে দিইনি, যা ছিল তাই। বুঝতে পারলে কথাটা? যা ছিল তাই, আমি শুধুমাত্র মানে টেনেছি, লম্বা করেছি আর কি, বা খাটো করেছি, এরকম একটা ব্যাপার হয়েছে, কিন্তু ভলিউম তো সেম। তাহলে ভলিউম কিন্তু সেম থাকবে। তাহলে এর আচ্ছা একটা কাজ করি, এটা 1 2 দিয়ে করি, তাহলে বেশি সুবিধা হবে। এটাকে 1 করে দিলাম, এটাকে 2 করে দিলাম, ওকে। এটা ফর্মুলা আমাদের, হ্যাঁ এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। ওকে, এর যে এরিয়া এটা ধরলাম এ, তাহলে পরে সরি A1, আর এর এরিয়া ধরছে আমি A2। তাহলে এর ক্ষেত্রে ভলিউম কতখানি হবে? তাহলে V1 ইকুয়াল টু A1 ইন্টু L1। এর ক্ষেত্রে ভলিউম কতখানি হবে? V2 ইকুয়াল টু A2 ইন্টু L2। কিন্তু ভলিউম তো বাবা সেম হবে, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে V1 ইকুয়াল টু V2। সুতরাং A1 L1 ইকুয়াল টু A2 A2। যদি বাদ দিয়ে দিত কেটে তাহলে আলাদা ব্যাপার ছিল, ভলিউম তুমি সেম জীবনে করতে পারতে না। বুঝতে পারলে? সুতরাং A1 বাই A2 ইকুয়াল টু L2 বাই L1। এটাকে রেখে দাও, এটা কাজে লাগবে তোমার। ওকে, এখন তাহলে তোমার যে রেজিস্ট্যান্স হয়েছে সেটা তুমি বলছো R2, তাহলে সূত্র কী হবে? রো, দেখো মেটেরিয়াল কিন্তু সেম, সুতরাং রোটা সেম হবে, L2 বাই A2 বলবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে তুমি এবার পুট করে দাও সব কিছু। তাহলে R2 ইকুয়াল টু রো অ্যাজ ইট ইজ থাকলো L2। L2 মানে তুমি লিখবে N ইন্টু L1। A2 মানে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি বলতেই পারো যে A2 ওইদিকে চলে আসলো, তাহলে A1 ইন্টু এটা মানে L1 বাই L2 হবে, L1 বাই L2 হবে। তাহলে A2 ইকুয়াল টু A1 বাই L2, সরি A1 ইন্টু L1 বাই L2। তাহলে L1 আর L2টাকে তাহলে আমি ওপরে দিয়ে দিই, হ্যাঁ। ওকে, তাহলে এইখানে আবার তুমি বলবে যে রো ইকুয়াল টু, আচ্ছা এক লাইন লিখি, N1 বাই N L1 বাই A1 L1, বাট L2 মানে কত আবার? N L1, তাই না? তাহলে এখানে একটা L1 একটা L1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত বলো? R2 ইকুয়াল টু রো ইন্টু, দেখো L1 নিচে A1, আর এখানে N গুণ করলে পরে N স্কোয়ার। তাহলে যে রো ইন্টু L1 বাই A1 এর মান কত হবে? R1। তাহলে R2 ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু R1। তাহলে রেজিস্ট্যান্স কতখানি বেড়ে যাচ্ছে? N স্কোয়ার বেড়ে যাবে রেজিস্ট্যান্স, N স্কোয়ার টাইমস বেড়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তোমার আনসার হবে, দেখো অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। একদম সিম্পল কোশ্চেন, কিছুই নেই। এইরকম টাইপেরই এই কোশ্চেনগুলো সব করেছে। এখানে যেরকম এন গুণ করেছে তোমাকে সেটা বলতে পারে দ্বিগুণ, যেরকম এই কোশ্চেনটাই বলেছে, অনুরূপ কোশ্চেনটা দ্বিগুণ বাড়িয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? তাহলে এনের জায়গায় তুমি 2 করে দাও, তাহলে আনসার 4 হবে, হয়ে গেল। এবার এখানে কি বলেছে? একটি তারের রোধ 5 ওহম, হচ্ছে কি 10-এর 20% বৃদ্ধি করা হলো। তাহলে প্রথমে লেন ছিল এল, পরের এল কতখানি হবে? এল প্রাইম ইকুয়াল টু এল প্লাস 20%, মানে 20 ইন্টু এল বাই 100। তাহলে এল প্রাইম ইকুয়াল টু 120 এল বাই 100, এতখানি লেন্থ হয়েছে। তাহলে এখন বুঝতে পারলে এখানে দ্বিগুণ নয়, এখানে কতখানি? এখানে 1.2 ইন্টু এল গুণ, মানে 1.2 গুণ তোমাকে এখানে ইনক্রিজ করেছে তুমি। তাহলে আয়তের অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে? তাহলে অ্যাকচুয়ালি এটার হোল স্কোয়ার করে দিলে আনসার চলে আসার কথা না। এটা একটু তোমাকে করে দেখতে হবে কেমন কি আসে, ঠিক আছে? একটু করে দেখবে, এটা আশা করি পারবে, কিছুই না, একদম সিম্পল জিনিস। হ্যাঁ, এখানে যেরকম দ্বিগুণ বৃদ্ধি করেছে এখানে তোমার এত গুণ বৃদ্ধি হবে। এবার রেজিস্ট্যান্সের ভ্যালু তোমাকে বলে দিয়েছে 5, সুতরাং সেটাও পুট করতে হবে তোমাকে। বুঝতে পারলে? তো
তো সেই অনুসারে পুট করে করবে, এবারে আনসার চলে আসবে তোমার। এইগুলো এই তিনটে কোশ্চেন একদম সেম টাইপের কোশ্চেন, তোমরা নিজেরাই করতে পারবে, এটা বুঝতে পারলে নিজে থেকে সব করতে পারবে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই। নেক্সট কোশ্চেন আমরা দেখবো। আচ্ছা 11 নম্বর কোশ্চেন কোনটা? এইটা 11 নম্বর কোশ্চেন। হ্যাঁ, দিস ইজ 11। ওকে, কি বলেছে কোশ্চেনটা? বলছে যে 100 ডিগ্রি উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। 100 ডিগ্রি টেম্পারেচারে ফিলামেন্টের রোধ হচ্ছে তোমার 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে বলছে এত হয়, এত পার ডিগ্রি সেলসিয়াস যদি হয়, আলফার ভ্যালুটা এত যদি হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? আচ্ছা, তাহলে এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান বলে দিয়েছে, আর উষ্ণতা গুণাঙ্কের মান বলে দিয়েছে, বলছে তাহলে কোন উষ্ণতায় রোধের মান 200 ওহম হবে? এটাও সোজা কোশ্চেনটা। 11 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স, ডেল্টা টি বা টি বলতে পারো তুমি, ঠিক আছে? তাহলে পরে এই RT মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রেজিস্ট্যান্স, আর 0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেজিস্ট্যান্স, আলফা তোমার বলে দিয়েছে, আর টি হচ্ছে তোমার টেম্পারেচারের ডিফারেন্সটা, মানে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে তুমি ডিফারেন্সটা করবে। আচ্ছা, এইখানটা এবার দেখো, একটা বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একটা বলেছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে এরকমভাবে করি, এটা 100, এটা 1 প্লাস আলফা। তাহলে এখানে তুমি করবে 100 মাইনাস 100 ডিগ্রি, 100 মাইনাস 0, তার মানে 100 আসবে। ওকে, সিমিলারলি তুমি আর 200 ইকুয়াল টু R0 1 প্লাস আলফা, সরি 1 প্লাস আলফা ইন্টু 200, এটা করবে তুমি, ঠিক আছে? এই দুটো তুমি জানো, টেম্পারেচার তুমি জানো, আলফা তুমি জানো। তাহলে এখান থেকে যেটা তুমি করতে, আচ্ছা এই দুটো তুমি জানো না, একটা তুমি জানো, রাইট রাইট, এটা তুমি জানো আর এটা তুমি জানো না। যেটা তুমি করতে পারো, রেশিও করে দাও, রেশিও করে দিলে হয়ে যাবে না? সুতরাং 1 ভাগ, তাহলে কি R0 কেটে যাবে, সুতরাং R100 বাই R200 ইকুয়াল টু, এটা 1 প্লাস 100 আলফা 1 প্লাস 200 আলফা হয়েছে বাবা। এইখানে দেখো, এবার তুমি R100 এর ভ্যালু তুমি জানো, সেটা কত বলে দিয়েছে? 100 ওহম। ও, এটাও তুমি জানো, টেম্পারেচার তোমাকে বের করতে হবে, সরি, টেম্পারেচার তোমাকে বের করতে হতো। হ্যাঁ, তাহলে এইটাকে তুমি টি করে দাও, এটাকে, এইটাকে তুমি টি করে দাও, বুঝতে পারলে? তোমাকে টেম্পারেচারটা বের করতে হতো, সরি। এটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে তুমি সব পুট করে দাও। তাহলে এটা 100, এটা 200 প্লাস 1 প্লাস 100 ইন্টু পয়েন্ট কত ছিল বলো তো? 005, 0.005 1 প্লাস 0.005 ইন্টু টি। তাহলে 5 দুগুণে 10, 100 দুগুণ করলে কত হয়? এটা তোমার 100 ইন্টু 0.005, তাহলে 0.5 হবে উপরেরটা। তাহলে এখানে তোমার থাকছে 100 ভাগ 200 ইকুয়াল টু 1 প্লাস 0.5 ডিভাইডেড বাই 1 প্লাস 0.005 টি। এদিক ওদিক গুণ করা যাক,
তাহলে এখানে 100 প্লাস, আচ্ছা এখানে কাটাকাটি করে নিই, বেকার ঝামেলা করে লাভ নেই। এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে এদিকে গুণ করলে পরে 1 প্লাস 0.005t ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 2 প্লাস, তাহলে একটা ইন্টু 2 করলে পরে এটা 1 হয়ে যাবে, তাই না? তাহলে 3 হচ্ছে, আর 1 1 কেটে দিতে পারো তুমি এখান থেকে, একটা দিকে আসলে পরে মাইনাস হবে, সুতরাং 0.005t ইকুয়াল টু 2 থাকবে, সুতরাং t ইকুয়াল টু 2 ভাগ 0.005 থাকবে। তাহলে টি ইকুয়াল যেটা হচ্ছে মেনলি দশমিক তুললে পরে এখানে 1 2 3টে শূন্য হবে, মানে 2 ভাজিত 0.005 করে দিয়ে একদম 400 ডিগ্রি সেলসিয়াস হবে, 400 ডিগ্রি সেলসিয়াস তোমার আনসার হবে। বুঝতে পারলে? তাহলে তোমার আনসার হবে কত? 400 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আশা করি জিনিসটা বোঝা গেল। তো এই 3টে কোশ্চেন তোমরা করে ফেলবে, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কত আনসার আসছে। ওকে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা কিন্তু করে দেবো। ক্লিয়ার হয়েছে? আমাকে কিন্তু জানাবে তোমরা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এই যে কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই যে এরকম সার্কিট তোমাকে বলে দেবে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে হবে। তাহলে সার্কিটটা কি বলেছে দেখো, এরকম, মানে আমি সার্কিটটাকে দেখাই, কোশ্চেন নাম্বার 12, মানে এরকম একটা তোমার 3টে রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, এবার কি করেছে দেখো, কানেকশনটা ভালো করে দেখো, এটা এই পয়েন্ট থেকে এই দুটোর মাঝখানে, মানে এইখানে নিয়েছে, একটা এইখান থেকে এইখানে নিয়েছে। তাহলে একটা আমি এইখান থেকে এইখানে নেব, আর একটা আমি এইখান থেকে এইখানে নেব। ওকে, এটাকে তুমি বলছো এ, এটাকে তুমি বলছো বি, এবং প্রত্যেকের যে রেজিস্ট্যান্স সেটা বলেছে তোমার আর। ওকে, এবার এ আর বি এর মানে অ্যাক্রসে তোমার ইয়েটা বের করতে হবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদেরকে বের করতে হবে। তবে সার্কিটটা তোমাকে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তাহলে তুমি যদি প্রথমে জাংশন দেখো তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা জাংশন রয়েছে, এখানে একটা জাংশন রয়েছে, এখানে একটা জাংশন রয়েছে, এখানে একটা জাংশন রয়েছে, তাই না? মানে কি, মানে যদি মানে ব্যাপারটা দেখো, এই যে দুটো জাংশন, এটা আমি তোমাকে জিনিসটা বোঝাই। এইটাকে তুমি সাপোজ এক্স দিলে, এটাকে তুমি সাপোজ ওয়াই দিলে, এক্স বা এটাকে এ বলতে পারো, তো যেটা একই মানে এ এটা, তাহলে এইটাকে তুমি এক্স বলো, এটাকে তুমি সাপোজ ওয়াই বলো। ভালো করে তাকিয়ে দেখো, তুমি এই যে তারটা নিয়েছো না, এই তারটার মধ্যে কিন্তু কোনো মানে রেজিস্ট্যান্স নেই, তাই না? তাহলে এই পয়েন্টটাকে তুলে নিয়ে তুমি এইখানে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে তুমি, মানে আমি ইকুইভ্যালেন্টটা দেখাবো, এরকমভাবে ভাবো, তাহলে এই পয়েন্টটা তুলছো, তার মানে কি রেজিস্ট্যান্সটাও পুরোটা উঠবে, তাহলে উঠে 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 কোথায় আসলো, এইখানে আসলো। তাহলে এটা ওয়াই পয়েন্ট ছিল, এটা তোমার এক্স পয়েন্ট ছিল, এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট হলো। এবার তুমি কি করেছো, এটাকে তুলেছো, তোলার ধরুন, আচ্ছা এই রেজিস্ট্যান্সটা অ্যাজ ইট ইজ আগে লিখে রাখি, এটা পড়ে আছে এখানে, বসে আছে এখানে, হ্যাঁ। এবার এই পয়েন্টটাকে তুমি তুলে এখানে কানেক্ট করলে, তাহলে কি হলো, এখানে একটা এইরকম একটা হবে না, এরকম হবে, এই রেজিস্ট্যান্সটা চলে আসলো, এ পয়েন্টটা এক্স পয়েন্টে কানেক্ট হয়ে গেল। সিমিলারলি বি পয়েন্টটাকে তুমি ধরে তোলো, এটাকে তুমি ফিক্সড রাখবে, হ্যাঁ। বি পয়েন্টটাকে তুলবে, তাহলে কী হবে, এই রেজিস্ট্যান্স আস্তে 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 উঠে 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 এখানে এসে কানেক্ট হয়ে যাবে। দেখো এরা কিন্তু কানেক্টেড, কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে কি এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম। বুঝতে পারলে? তাহলে এটাকে তুলে নিয়ে আসো তুমি, তাহলে তুলে নিয়ে আসলে পরে এইভাবে তুমি কানেক্ট করতে পারবে। ওকে, তাহলে আলটিমেট আমরা কি বুঝতে পারছি, 3টে রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাই না? এখানে দেখে মনে হচ্ছিল সিরিজ, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলে পরে বোঝা যাচ্ছে এটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে যেটা হবে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা কত হবে, 1/r প্লাস 1/r প্লাস 1/r।
মানে 1/r ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু 3/r। তার মানে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r/3, এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলাম? কিছুই নেই, একদম সিম্পল, r/3 তোমার আনসার হবে। দেখো এইখানে কিন্তু আরেক ধরনের একটা কোশ্চেন বলেছে, মানে অনুরূপ কোশ্চেন, একই রকম কোশ্চেন, মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে বের করতে বলেছে। যেমন বলবে তেমনভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে একটুখানি অন্যরকম করেছে সার্কিটটা, এটা আমি করে দিই। সো কী বলেছে দেখো, আগে 3টে রেজিস্ট্যান্স আঁকি। হ্যাঁ, অরের কোশ্চেনটা 3টে রেজিস্ট্যান্স আঁকলাম, এই 2টে গেল, 3টে গেল, হলো। এই দুটোর সাথে উপর দিয়ে একটা গেছে, এই একটা রেজিস্ট্যান্স এখানে দিলাম, ফাইন। এবার এটার সাথে এটা একটা এখানে এসছে, মানে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স এই হয়ে এইখানে এসছে। এবার বোধহয় আমাকে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। ঠিক, তাহলে জিনিসটাকে সলভ করা যাক। প্রত্যেকের রেজিস্ট্যান্স আমি আর কানছি, আরই বলেছে নিশ্চয়ই, আরই প্রতিটি রোধ আর, হ্যাঁ আর বলে দিয়েছে। সো আর ধরে নাও, আর ধরে নাও, এই পয়েন্টটাকে তুমি বলছো সি, এই পয়েন্টটা তুমি বলছো ডি। ওকে, তাহলে পরে কি বুঝতে পারছো এখানটায়? এখানটায় গল্প হচ্ছে এরকম, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রথমে বের করতে হবে, তাই তো? তাহলে এই পয়েন্টটাকে তুমি একদম ডিরেক্ট এখন তুলে নিয়ে আসতে পারো না এখানটায়। কেন পারো না? কারণ তোমার দেখতে পাচ্ছ তুমি যে এইটা আর মানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানটা, সোজা কথাই বলতে একটা রেজিস্ট্যান্স রয়েছে। মানে তুমি যদি কারেন্ট পাঠাও, কারেন্টটা কিন্তু দুটো ভাগে ভাগ হবে, এদিকে একটা I1 যাবে, এদিকে একটা I2 যাবে, হলো। এবার এই I2টা কিন্তু আবার এখানে এসে দুটো ভাগে ভাগ হবে, এদিকে একটা I3 হতে পারে, I4 হতে পারে। এবার I1টা আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে, মানে এখানে I1 হবে, এখানে I1 আসবে, আর এদিক দিয়ে সাপোজ মানে I3, এদিক দিয়ে I4, এই দুটো মিলিয়ে এখানে আবার কত আসবে, এখানে আসবে আবার I2। তাহলে I2 আর I1 মিলে আবার এদিক দিয়ে I পরিমাণ কারেন্ট পাস করবে, এরকম গল্প হচ্ছে। তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে এই যে আর, আচ্ছা এই যে মানে এই যে এই রেজিস্ট্যান্সটা আর এইখানটাতে আমি যদি এক সেকেন্ড, হ্যাঁ আমি যদি প্রথমে এই জাংশনটা ধরি, মানে এইখানে একটা জাংশন, দুটো জাংশন, একটা জাংশন, দুটো জাংশন, 3টে জাংশন রয়েছে। তো তাহলে আমি যদি এই জাংশনটার কথা প্রথমে ভাবি, তাহলে এরা প্যারালাল রয়েছে, তাই তো? এরা প্যারালাল কম্বিনেশনে আছে, তাদেরকে তাহলে আমি যদি কানেক্ট করি, ঠিক বলছি তো? হ্যাঁ, এরা তো প্যারালাল রয়েছে, তাহলে আমি এখানে বলতেই পারি যে এইরকম একটা রেজিস্টার গেল, এই একটা রেজিস্টার গেল, এরা প্যারালাল কম্বিনেশন হয়, এইটা হয়ে গেল। তাহলে প্যারালাল হলে পরে R² মানে 2R হয়, তার মানে আর কাটলে পরে এখানে R/2 হবে, এটা R/2 হবে, এটা এখানে কানেক্ট, এইটা হলো, এটা তোমার আর। আচ্ছা, এবার দেখো এরা দুজন আবার সিরিজে রয়েছে, তাহলে আমি যদি বলি এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই গেল, এই একটা রেজিস্টার, তাহলে এটা আর, তাহলে এটা কত হবে R+R/2, তাহলে 3R/2 হচ্ছে এটা। এরা দুজন আবার প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তাহলে
তাহলে প্যারালাল কম্বিনেশনের দরুন এটা পেলাম, তাহলে প্যারালাল মানে কত দেখো, 3r/2 ইন্টু আর ডিভাইডেড বাই 3r/2 প্লাস আর, আর এটা তোমার আর থাকছে। এটাকে সলভ করে নাও। তাহলে 3r²/2, আর এখানে তোমার 2 লসাগু 3r প্লাস 2r, তাই তো? 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, উপরে থাকছে পরে 3r², আর নিচে থাকছে তোমার 5r, আর আর কাটলে পরে এখানে আসবে 3r/5। ফাইন। এটা এবার এরা দুজনে দেখো সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে এইটা, তাহলে এইখানে আসবে তোমার 3r/5, 3r/5 প্লাস আর, তাহলে 5 3r প্লাস 5r, 8r/5 5 6 7 8 8r/5, তাহলে এইটা আলটিমেট আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 8r/5, 8r/5, এই যেটা, এটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? বোঝা যাচ্ছে না, কিন্তু এটা 8r/5 রয়েছে। হ্যাঁ, সো এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে বাবা, কিছুই নেই, একদম সিম্পল টাইপ কোয়েশ্চেন রয়েছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। তো দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমরা ভালো করে দেখো, পুরোটা দেখো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেকখানি বেশি করে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।